কোশ্চেন দেখেন, আমার জিজ্ঞেস করতেছে 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? বলছে, কালকে বিকালে কই যাবো এটাই তো জানি না। 5 বছর পরে 5 বছর পরে কিন্তু অ্যান্সার তো দিতে হবে। হ্যাঁ, আমি বলছি 5 বছর পরে আমাকে আপনার চেহারা দেখতে চাই। বলছে, হ্যাঁ আমার চেহারা বসলে আমি যাবো কই? আমি বলছি, এবার আপনি চিন্তা করেন 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? চাঁদপুর থেকে চলেন এবার একটু চট্টগ্রাম যাই। আর এক দুর্দান্ত পারফর্মার আসবে, জানি না পরিবেশটা কি হয়ে যাবে। সবাই একটু মুখ চোখ নাড়িয়ে নিন, ব্যথা হয়ে যাবে পেটও। আসছে চট্টগ্রাম মিরসরাই থেকে মোহাম্মদ রিয়াজউদ্দিন। ইন্টারভিউ দিয়ে আসছি, ভালো হয়েছে? মন মেজাজ দুটাই খারাপ। আমি রাখছি। মাথা ঠান্ডা করেন ভাই। এই ইন্টারভিউ জিনিসটা হচ্ছে রিয়েলিটি শোর মতো। নিবে একজনকে, কিন্তু পারফর্ম সবাইকে করতে হয়। এটা একটা স্ক্যাম। এই পুরো ইন্টারভিউ জব সিস্টেমটা একটা স্ক্যাম, একটা ফ্রড। এই ফ্রডটা শুরু করে ক্যান্ডিডেট নিজেই, যখন সে সিভি বানায়। এমন কিছু নাই সিভিতে নাই। কোথায় খাইছে, কোথায় কি করছে, কোথায় ঘুরতে গেছে, সব সিভিতে আছে। সব মিথ্যা কথা। বিশ্বাস না হলে দেখেন, কি এটা আমার সিভি, 3 পেজ, 1 2 3 পেজ, সব মিথ্যা কথা। আমি যদি সত্যি সত্যি লিখতাম সব, তাহলে আমার সিভি হইতো এতটুকু। রনি ভাই, এটার কাজ শেষ, একটু ধরেন। বাবা, এটা আপনারই সিভি। তো দেখেন, সিভিতে আমি এত কিছু ঢুকেছি, আমার সিভি দেখে আমি নিজেই অবাক। সিভি দেখছি, আরে লাইফে তো অনেক কিছু করে ফেলছি, এত কিছু, অনেক কিছু করেছি। সো নাও আই নিড এ ব্রেক। আমার একটা ব্রেক আমি ডিজার্ভ করি। সো আমি কক্সবাজার ঘুরতে চলে গেলাম। 1 সপ্তাহ কক্সবাজারে ঘুরছি, ওটাও সিভিতে অ্যাড করে দিয়েছি। ইন্টারভিউ বোর্ডে দেখবেন এরকম কয়েকজন মানুষ বসে থাকে, 3 থেকে 4 জন, ঠিক না? একজন দেখবেন খুবই, উনি কোঅপারেটিভ, উনি সব থেকে বেশি কোয়েশ্চেন করে, উনি সব কিছু জিজ্ঞেস করে, উনি খুবই কোঅপারেটিভ। হ্যাঁ, এটা হচ্ছে আমিন ভাইয়ের মতো। আরেকজন থাকে তুষার ভাইয়ের মতো, এটা চুপচাপ কিছু জিজ্ঞেস করে বলে যে না না আমি আর কি বলবো, তোমরা তো বলছোই। আরেকজন থাকে খুবই জাজমেন্টাল, ও র এজেন্টের মতো, ও চুপ করে থাকবে আর পাশের বাসার আন্টির মতো আপনাকে চেক আউট করবে, সিট ডাউন। আর এইচআরের এক ভদ্র মহিলা থাকে, ওনার কাছে ল্যাপটপ চালানো আর একটা লোভ দেখানো, আপনি কবে থেকে জয়েন করতে পারবেন। পরে কিন্তু আর কিছু হয় না। হ্যাঁ, মানে অদ্ভুত অদ্ভুত কোয়েশ্চেন। হ্যাঁ, আজকে ইন্টারভিউর এক্সপিরিয়েন্স বলে, আজকে যেটা ইন্টারভিউ দিয়ে আসলাম, এক্সপিরিয়েন্স হচ্ছে এরকম, আমি বসছি গিয়ে আমরা বলছে সেম, ওই ভদ্রলোক বলছে সিট ডাউন, আমি বসছি, বলছে সো রিয়াজ হোয়াট ইজ ইউর নেম? আমি বলছি মাই নেম ইজ আমিন খান। বলছে না সিভিতে তো লিখছ মোহাম্মদ রিয়াজউদ্দিন। আমি বলছি ও সিভি আছে তাইলে। তাও জিজ্ঞেস করছে সিভি আছে। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত কোয়েশ্চেন, অদ্ভুত, মানে এমন এমন কোয়েশ্চেন করে আমাকে জিজ্ঞেস করতেছে আমাদেরকে এমন কিছু বলেন যেটা আপনার সিভিতে নাই। আপনি আমাকে জিজ্ঞেস করেন এমন কি নাই যেটা সিভিতে নাই। আমি তো সিভিতে সব আনতে দিছি, নাই কি, তাও কোয়েশ্চেন তো করছি, অ্যান্সার দিতে হবে। আমি বলছি এমন কিছু নাই যেটা সিভিতে না, যে এমন কিছু বলতে হবে যেটা সিভিতে নাই। আমি বলছি লাস্ট 3 দিন ধরে আমার বাসায় বুয়া আসে না। অদ্ভুত অদ্ভুত কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, আমরা একজন জিজ্ঞেস করতেছে আপনি আগের জবটা ছাড়লেন কেন? আমি বললাম দেখেন এটা তো লং স্টোরি, আপনাকে শর্ট করে বলি। আগের বসের সাথে আমার কাজ নিয়ে একদিন ঝামেলা হয়, আমরা এক তর্কাতর্কিতে জড়াই যাই। এক পর্যায়ে এমন অবস্থা হয়, বস আমাকে এমন একটা কথা বলে ফেলেন যেটার কারণে আমার আত্মসম্মান লাগছে, আমি খুবই কষ্ট পাইছি। আমি চিন্তা করলাম না এখানে আর থাকা যাবে না, তো আমি চলে আসছি। বলছে আপনাকে বস কী বলছে? বস বলছে ইউ আর ফায়ার্ড। কি কোয়েশ্চেন দেখেন, আমার জিজ্ঞেস করতেছে 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? বলছে কালকে বিকালে কই যাবো এটাই তো জানি না। 5 বছর পরে কিন্তু অ্যান্সার তো দিতে হবে। হ্যাঁ, আমি বলছি 5 বছর পরে আমাকে আপনার চেহারা দেখতে চাই। বলছে হ্যাঁ আমার চেহারা বসলে আমি যাবো কই? আমি বলছি এবার আপনি চিন্তা করেন 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? একটা কমন কোয়েশ্চেন, হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, হোয়াট ইজ ইউর উইকনেস?
আমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর উইকনেস। আমি বলছি, দেখেন আমি তো চিটাগনিয়ান, আমার উইকনেস হচ্ছে কাজিন। বলছে তোমার স্ট্রেংথ কি? আমি বলছি কাজিন। একটা কমন কোয়েশ্চেন বলে, মানে কমন, এটা সব আমাদেরকে বলে যে নতুন নতুন কিছু করো, কিন্তু ওনারা কমন কোয়েশ্চেন করে যে এই কলমটা বিক্রি করে দেখাও, আমার কাছে যদি কলমটা বেচতে পারো তাহলে চাকরি দিব। ঠিক আছে, আমি জানি কিন্তু কলম কিন্তু কিনবে না, এগুলো সব শয়তানি, আমি জানি কলম কিনবে না, কিন্তু বেচতে তো হবে, ট্রাই করতে হবে। আমি বলছি এই কলমের দাম কত? বলছে 10 টাকা। আচ্ছা পাগল হয়েছেন, এই কলম 10 টাকা দিয়ে কিনবে? হ্যাঁ বলত পাইছেন। বলছে আপনি কী বলছেন এগুলা, আমাদের কলম বাইরে 20 টাকা বিক্রি করা যাবে। আমি বলছি আপনি বাজি লাগেন আমার সাথে, এই কলম 20 টাকা যদি বেচতে পারেন বাজি লাগেন আমার সাথে। বলছে সেক্রেটারি এদিকে আসো, এই কলম তুমি 20 টাকা দিয়ে কিনবে না? বলছে জি স্যার কিনবো। বলছে দাও 20 টাকা দাও। সেক্রেটারির কাছে বিক্রি করে ফেলছে। এই যে এইতে আপনার 10 টাকার কলম 20 টাকা বেচে দিলাম, যে 10 টাকা লাভ, 5 টাকা আপনারা রাখেন আর 5 টাকা আমার স্যালারি দেন। এবার আমার বলতেছে ডিফারেন্ট কিছু করে দেখান। অনেক কিছু তো বললেন, এতক্ষণ যেগুলো বলছে এগুলো ডিফারেন্ট না, বলছে ডিফারেন্ট কিছু করে দেখান। আমি অনেক চিন্তা করে 2টা ডিগ বাজিয়ে দিয়ে দিলাম। ওই, পছন্দ হয় নাই ওনার। যাই হোক, আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিতে গেছি, একটা গার্মেন্টস ফ্যাক্টরি, ওখানে হচ্ছে ওয়ার্কার দিয়ে নিয়ে কাজ করতে হয়, ওয়ার্কারকে নিয়ে। তো আমাকে বলতেছে দেখেন এখানে তো ওয়ার্কার নিয়ে কাজ করতে হয়, সো আপনাকে অনেক বদমেজাজি হইতে হবে, কঠোর হইতে হবে, মাঝে মাঝে গায়ে হাত তুলতে হবে, পারবেন আপনি? তো আমি ওনার গায়ে হাত তুললাম। বাজান না, ওনাদেরকে ওনার ওয়াইফরা কী বলে ব্লেম দিয়ে জানেন? তোমার টাইমিং খারাপ। তো ওনাকে আমি 10 মিনিট পিড়াইলাম, কিন্তু তাও বদমেজাজ দেখানোর পরে কেন জানি আমার জবটা হলো না। অনেকগুলো ইন্টারভিউ দেওয়ার পর একটা ইন্টারভিউতে আমি সাকসেসফুল হয়েছি। ইন্টারভিউ বোর্ড থেকে আমাকে বলতেছে দেখেন রিয়াজ, আপনার সাথে কথা বলে ভালো লাগছে, আমরা আপনাকে সিলেক্ট করছি, তো একটা কন্ডিশন, আগামী 6 মাস আমরা আপনাকে কোনো স্যালারি দিতে পারবো না, শুধু 3 মাস খাওয়া দাওয়া দিব। আমি বলছি আমি রাজি, আমার তো চাকরি লাগবে। বলছে রাজি, আপনি চলবেন কীভাবে? আমি বলছি ঘুষ খাবো। বলছে না এটা আনএথিক্যাল, ঘুষ খাওয়া যাবে না। বলছে স্যালারিও দেবেন না, ঘুষও খাওয়া যাবেন না, আমি চলবো কীভাবে? এক্স্যাক্টলি এটাই কোয়েশ্চেন ছিল, আপনি চলবেন কীভাবে? একটা ফুড ব্র্যান্ড আছে, কাচ্চি ব্র্যান্ড, এটার নাম হচ্ছে উলটান্স ডাইন। হ্যাঁ, উলটান্স ডাইন। আচ্ছা বুঝছি। আমি উলটান্স ডাইন্সের ইন্টারভিউ দিতে গেছি, আমার অবস্থা এত খারাপ। ওখানে গিয়ে দেখি শাওন ভাই ইন্টারভিউ দিতে গেছে। তো জবটা ছিল যে এরকম যে 2 ঘন্টা পর পর 3 প্লেট করে কাচ্চি খাইতে হবে লাইভে, 2 ঘন্টা পর পর। তো সঙ্গত কারণে চাকরিটা আমার হয় নাই, শাওন ভাইয়ের হয়েছে। তো প্রথম দিন শাওন ভাই জয়েন করছে, জয়েন করার পরে উনি প্রথম 3 প্লেট কাচ্চি খাইলো, 2 ঘন্টা পর আবার 3 প্লেট কাচ্চি খাইলো লাইভে এসে, 2 ঘন্টা পর আবার 3 প্লেট কাচ্চি খেলো লাইভে এসে। 4 বার যখন খাবে তখন শাওন ভাইকে আর পাওয়া যাচ্ছে না। এবার সবাই খুঁজতে খুঁজতে শাওন ভাইয়ের বাসাতে গেলো, দেখে শাওন ভাই বসে বসে ভাত খাইতেছে। অফিসের লোকই বলতেছে কি শাওন, ওদিকে লাইভ করতে হবে না? হ্যাঁ স্যার, খালি কামই করবো, আমি খামু না। চাকরি হবে কীভাবে? যত জায়গায় যায় খালি এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স। হ্যাঁ, আজকের জবে আজকের ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করতেছে আপনার কি কোনো এক্সপিরিয়েন্স আছে? আমি বলছি আছে। বলছি কী এক্সপিরিয়েন্স? আমি বলছি আমি আরও আগে 13টা ইন্টারভিউ দিচ্ছি। এই লোকগুলা খালি এক্সপিরিয়েন্স খুঁজে না, এরা একটা জায়গায় এক্সপিরিয়েন্স খুঁজে না, এক্সপিরিয়েন্স থাকলে আরও ডিনাই করে বিয়ে করতে গেলে। বাহ, বাহ। দুর্দান্ত। অসাধারণ অসাধারণ, প্রত্যেক দিন দুর্দান্ত। রিয়াজ উদ্দিন, আমাদের বিচারকদের কেমন লাগলো সেটা একটু জানতে চাই। শুরুতেই আমিন খান। ও আসলে রিয়াজের পারফরমেন্স দেখার আগে আমরা নিজেরাই প্রিপারেশন নেই, পানি টানি খেয়ে গালে হাতটা দিয়ে যায়, গাল টাল ব্যথা হয়ে যায় কিনা। প্রত্যেক দিনই গাল ব্যথা হয়ে যায়। টু গুড রিয়াজ, টু গুড, টু গুড। এর চেয়ে বেশি কিছু আর ও সম্পর্কে বলার নাই, কারণ ওকে যদি এখন বেশি কিছু বলি ও দেখা যাবে কন্ট্রোল হারিয়ে হয়তো আরো ভালো পারফরমেন্স না দেওয়ার চেষ্টা করতে পারে, যে আমি তো ভালো করি সব সময়। এই জন্য ওকে এখন থেকে আমরা কম বলবো, যেন ভালো আরো বেশি ভালো করে। অনেক সুন্দর ছিল। মার্সেলে আমাদের আমিন খান ভাই তো রয়েছেন, তো আমি সিভি ড্রপ করেছিলাম, আমারই সিভি। আমার চাকরি প্রায় হয়ে গিয়েছিল, আমিন ভাই সহ যারা ছিল বোর্ডে আমাকে জিজ্ঞেস করলো যে আমাদের মার্সেলের প্রোডাক্ট তুমি সেল করতে পারবে কিনা, আমাদের কোম্পানির মাল বেচতে পারবে কিনা। আমি তো বললাম মাল তো মাল কোম্পানি সুদ্ধা বেচে দেবো। ওকে, তারপর ওখান থেকে এখানে যাও। শবনম ফারিয়ার কেমন লেগেছে? রিয়াজ, আই এম সো সরি, এইটা এখন পর্যন্ত তোমার সবচেয়ে উইকেস্ট পারফরমেন্স আমার কাছে। কারণ ইন্টারভিউ তো মানে এখনো তো হয়নি,
কারণ এই রাউন্ডে আরেকটা পারফরমেন্স আছে, আমি ফাইনালি আমার ডায়লগ দিতে পারছি। নেক্সট রাউন্ডে মানে নেক্সট পারফরমেন্স আমার ভালো করতে হবে। আসলে এটার জন্য আপনি দায়ী, আপনি এমন এক্সপেকটেশন ক্রিয়েট করে ফেলেছেন, আপনাকেই ছাড়াতে হবে। নেন অলসো সবাই বলেছে যে আমি নাকি রিয়াজের প্রতি বায়াসড, আচ্ছা, যে আমি সবসময় বলি যে ও আমার ফেভারিট এই সেই, আমি বাকিদেরগুলো যখন বলি এটা বাকিরা শোনে না, এটাই শুধু শোনে। সো এই জন্য রিয়াজ তোমাকে এমন পারফর্ম করতে হবে যাতে আমার উপরে ব্লেম না আসে, সবাই বলে ও ভালো তাই ওকে পছন্দ করে, ঠিক আছে? Okay. তুষার খান, রিয়াজ যখন যেই ক্যারেক্টারগুলো নিয়ে আসে ও না সেই ক্যারেক্টারের ভিতরে ঢুকে যায়, সেই কারণে আমরা চোখের সামনে দেখতে পারি যে কি একটা চরিত্র কি করছে। আর এখানে যারা আছে সবচেয়ে বেশি আজকে যেটা হচ্ছিল, আমিন বোধহয় বেশি এনজয় করেছে, কারণ ওর সাথে একটা অফিস কর্পোরেট এগুলো একটা রিলেশন আছে, জি। তো ওই জায়গাটা ও বেশি এনজয় করেছে, অবশ্যই আমরা এনজয় করেছি। এবং আমি একটু ফারিয়ার সাথে একটু একমত যে তোমার আজকে কোথাও গিয়ে একটু আমি পারফরমেন্সের একটা দুর্বলতা ছিল, অন্য কিছু না, পারফরমেন্সের একটা দুর্বলতা ছিল, তাছাড়া অনেক ভালো ছিল। আমরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলছি, আমরা গ্রুমাররা মাঝে বলছিলাম যে আসলে স্ক্রিপ্ট যেমনই হোক, আমরা বলছিলাম যে ও এমনভাবে ঢুকে বাঘের মতো গোটা পরিবেশটা ওর করে নেয়। সো আজকে সেটা হয়তো একটু ঘাটতি, কিন্তু অসুবিধা নেই, আরেকটি পারফরমেন্স রয়েছে, একটা জোরে হাততালি হোক। আমাদের অতিথির কেমন লাগলো সেটাই জানতে চাই, বলবেন নার্গিস আক্তার। রিয়াজের পারফরমেন্স তো আমি আগে দেখিনি, আজকেই দেখলাম, তো কাজে আমি কম্পেয়ার করতে পারছি না যে আজকেরটা ভালো আর আজকেরটা অতটা ভালো না এরকম কিছু। তবে ঠিক একটা ইন্টারভিউর গল্পটাকে সে টেনে নিয়ে গেছে, তার কস্টিউম সেন্স প্রেজেন্টেশন আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রিয়াজ ভাই, দারুণ। আপনার কাছে প্রত্যাশা আমাদের অনেক বেশি, আপনি আরও দুর্দান্ত স্ক্রিপ্ট নিয়ে এই মঞ্চে হাজির হবেন এবং ওই বাঘের মতো খেয়ে দিবেন আমাদের। ওকে।